আচ্ছা, আজকে আমরা ক্লাস করব মূলত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের জন্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 উপ ইউনিট একটা নতুন করে শুরু হয়েছে, তোমরা জানো। সেখানে অনেকটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতোই, কিন্তু এখানে হচ্ছে সাবজেক্ট শুধুমাত্র ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক এবং পালি বা বুদ্ধিস্ট স্টাডিজ যেটাকে বলি। এই কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরো অনেকগুলো আছে, আল হাদিস, আল কোরআন, এরকম অনেকগুলো সাবজেক্ট আছে। তো আজকে মূলত আমরা পড়াশোনা করব হচ্ছে জুলাই বিপ্লব, সিরিয়া সিরিয়া যে বিপ্লব হয়েছে সেটা নিয়ে, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিটে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, কি কি কিভাবে কিভাবে পড়লে তোমার চান্স হওয়ার সম্ভাবনা আছে, এবং তুমি কিভাবে কিভাবে পড়বে, কিভাবে পড়তে হবে, পূর্ণাঙ্গ একটা গাইডলাইন। তো ক্লাসটা যদি শেষ পর্যন্ত করো, আশা করি তোমাদের জন্য উপকার হবে, এবং যারা শেষ পর্যন্ত করবে তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে, এবং হচ্ছে একটা স্পেশাল অফার আছে, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যে তোমরা পরীক্ষা দিবা সেই প্রশ্ন ব্যাংক তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ। তো আশা করি শেষ পর্যন্ত থাকবা, ক্ষতি হবে না, উপকার না হলেও ক্ষতি হবে না। উপকার হয় কিনা সেটা শেষ পর্যন্ত থাকলেই দেখবা তোমরা। তো আজকে আমরা পড়বো হচ্ছে জুলাই অভ্যুত্থান, সিরিয়ার বিপ্লব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের খুঁটিনাটি, বি ইউনিটের জন্য বিস্তারিত সাজেশন, এবং তোমাদের জন্য কয়েকটা কুইজ রেখেছি, সেগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। আমার সম্পর্কে বলতে হচ্ছে, আমার নাম হচ্ছে ফাহাদ ইবনে করিম, নিকনেম হচ্ছে রাফি। তো যেহেতু সবাই ফাহাদ দিয়ে চিনে না, আবার অনেক জায়গায় অনেকে রাফি দিয়ে চিনে না, সেজন্য আমি ফাহাদ আল রাফি ইউজ করি আর কি নামের ক্ষেত্রে। আর আমি পড়াশোনা করছি হচ্ছে ডিপার্টমেন্ট অফ থিওলজি, নেজমুদ্দিন এরবাকান ইউনিভার্সিটি, তুরস্ক। এই হচ্ছে আমার পরিচয়। আমি পড়াশোনা করেছিলাম দারুন নাজাত মাদ্রাসা থেকে। আর তোমাদের যদি আরো কিছু জানার থাকে সেটা হচ্ছে ক্লাস শেষে ইনশাল্লাহ আমাদের প্রশ্ন উত্তর পর্ব আছে, সেখানে জানতে পারবে। আমার সম্পর্কে হোক, কোচিং সম্পর্কে, সব জানতে পারবে। এখনো বোঝা যায় না কথা? হ্যালো? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। বোঝা তো যাচ্ছে। আচ্ছা মুয়াজ ভাইয়া, তোমার মনে হয় নেট প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এই তাহলে শুরু করি। আচ্ছা, তোমরা এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B2 তে পরীক্ষা দিবে অনেকে আছো। তো আজকের ক্লাসটা আমি সেভাবেই সাজিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ জ্ঞানে এখন যে স্ক্রিনে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই ধরনের প্রশ্ন থাকেই, প্রত্যেক বছর কমপক্ষে একটা হলেও থাকবে। আচ্ছা, তোমরা কি আমাকে এই প্রশ্নটার উত্তর দিতে পারবে? ওকে, এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, এটার আনসার যারা করতে পারবে তারা একটু হ্যান্ড রেজ করো। আনসার আনসার করবা না, হ্যান্ড রেজ করো জাস্ট। ওকে, মিস্টার হাসান, আসমাউল। আচ্ছা, আর কে? হচ্ছে 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? আচ্ছা, 5। তারপর এখানে আমরা কত যোগ করছি? 3। এর ব্যবধান হচ্ছে 3। 3 দুগুণে 6। 5 এর সাথে 6 যোগ করলে কত হয়? 11। 11। তারপর 6 দুগুণে কত? 12। 12। ঠিক আছে, 12 আর 11 যোগ করলে কত হয়? 23। 23। এইভাবে হচ্ছে। তারপর হচ্ছে 23, 12 দুগুণে 24, 24 আর 23 যোগ করলে কত হয়? 47। 47। ক্লিয়ার বিষয়টা? জি। জি আচ্ছা, এগুলো সংখ্যার মারপেচ আরো অনেক আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হলে এগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্নটা যারা আনসার করতে পারবে তারা একটু হ্যান্ড রেজ করবে প্লিজ। হামাস ফিলিস্তিন, তালিবান আফগানিস্তান হলে নিচের কোনটি সঠিক? মানে আমরা এখানে দেখতে পাচ্ছি হামাস ফিলিস্তিন। হামাস হচ্ছে ফিলিস্তিনের একটা সংগঠন, সশস্ত্র সংগঠন। আচ্ছা মিস্টার হাসান বলো। HTS সিরিয়া, এটা সঠিক। কিভাবে? সিরিয়ার যে রিসেন্টলি যে ইয়েটা হলো, হুম, এটার যে সংগঠনের দিছে, নেতৃত্ব দিছে, ওইটার নাম হচ্ছে হায়াত আত তাহরির শাম, এরকম একটা নাম, HTS যার সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে। হ্যাঁ, তোমার তোমার উত্তর সঠিক হয়েছে। এখানে হচ্ছে এই প্রশ্নগুলো এভাবে আসে, হামাস ফিলিস্তিন। হামাস হচ্ছে ফিলিস্তিনের একটা সংগঠন। তারপর তালিবান আফগানিস্তান,
তালিবান হচ্ছে আফগানিস্তানের একটা সংগঠন। আর এইচটিএস সিরিয়া, এখানে সিরিয়া হচ্ছে এসটিএস হচ্ছে সিরিয়ার একটা সংগঠন। এখানে বাকিগুলো হবে না কেন? হিজবুল্লাহ হচ্ছে লেবাননের, পিএলও হচ্ছে ফিলিস্তিনের, ইরানের না। বোকো হারাম হচ্ছে সুদানে, মূলত ওদের কার্যক্রম জর্ডানের, সেজন্য বাকি উত্তরগুলো হবে না। আচ্ছা ঠিক আছে, আরো কিছু প্রশ্ন আছে, সেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, আজকের ক্লাস আমাদের হচ্ছে কি বলছিলাম, জুলাই অভ্যুত্থান, সিরিয়া বিপ্লব, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। হ্যাঁ ভাইয়া, ক্লাস শেষে এগুলোর পিডিএফ পাবে ইনশাল্লাহ। তো জুলাই অভ্যুত্থানটা মূলত শুরু হয়েছিল কি থেকে? কোটা আন্দোলন থেকে, নাকি? এটা তো জানো, কোটা আন্দোলন থেকে জি ভাইয়া। শুরু হয়েছিল। এটা শেষ হয়েছিল শেখ হাসিনার পতন দিয়ে। তো সর্বপ্রথম কোটা নিয়ে যে ইস্যুটা চালু হয়, সেটা মূলত হয়েছিল 2018 সালে। তোমরা জানো 18 সালে একবার কোটা নিয়ে আন্দোলন হয়েছিল। তখন শেখ হাসিনা বলছিল যে এই কোটা ব্যবস্থা বহাল থাকবে। তোমরা এটা নিশ্চয়ই জানো যে আগে 56% কোটা ছিল। মানে বিষয়টা বুঝতে পারছো, যে 100%-এর মধ্যে 56% হচ্ছে তোমার কোটা, আর বাকি 44% হচ্ছে তোমরা পরীক্ষা দিয়ে যারা চান্স পাবে তারা। এই এর মধ্যে 30% ছিল মুক্তিযোদ্ধার নাতি নাতনি, 10% নারীদের জন্য, 10% হচ্ছে এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য, 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% হচ্ছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য। মোট 56% কোটা ছিল। তো এই 18 সালে যখন আন্দোলন করা হয়, তখন শেখ হাসিনা আন্দোলন উপেক্ষা করে বলছে যে কোটা ব্যবস্থা বহাল থাকবে। কিন্তু আন্দোলনের তীব্রতার মুখে শেখ হাসিনা তখন বলছে যে এই 11 এপ্রিল ঘোষণা দেয় 2018 সালে কোটা ব্যবস্থা সম্পূর্ণ বাতিল। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 2024 সালের 5ই জুন হচ্ছে হাইকোর্ট এই কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে। তারপর হাইকোর্টের এই রায়ের পরিবর্তে এগেইনস্টে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। পরবর্তীতে এই আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে যায়, এটা তোমরা জানো। তো এটা শুরু হয়েছিল, মূলত এই আন্দোলনটা শুরু হয়েছিল 1 জুলাই 2024 সালে এবং শেষ হয়েছিল 36 জুলাই। শুধুমাত্র এই একটা মাস হচ্ছে 36 মাস। মূলত মাসগুলো হচ্ছে 29, 30, 31, কিন্তু এটা 36 মাস। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা, 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়, তোমরা জানো। কিন্তু এটাকে 36 জুলাই কেন বলা হয়? 36 জুলাই হচ্ছে 5 আগস্ট 2024-এর বিপ্লবী নাম। ঠিক আছে, এটা শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে এবং শেষ হয়েছে শেখ হাসিনার পতন দিয়ে। আচ্ছা, তো সরকারি চাকরি যুদ্ধ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। তারপর সবাই আন্দোলনে নেমে আসে এবং 1 জুলাই, এই যে দেখো, 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয় এবং তারা এই ব্যানারে বিভিন্ন আন্দোলন এবং কর্মসূচি ঘোষণা করে। তারপর 6 জুলাই, এখানে হচ্ছে কোটা আন্দোলনের ঘটনা প্রবাহ আমরা অ্যাড করে দিয়েছি। সেখানে হচ্ছে দেখো, 1 জুলাই প্রতিষ্ঠিত হয়, 6 জুলাই আন্দোলনকারীরা বাংলা ব্লকেড, আমরা সামনে পাবো যে কোটা আন্দোলনের কিছু আহ বিপ্লবী কিছু শব্দ আছে যেগুলো কোটা আন্দোলনকে গতিময় করে তুলেছিল। কিছু স্লোগান আছে, তারপর কিছু শব্দ আছে, এগুলো আমরা সামনে পড়বো। তো 6 জুলাই আন্দোলনকারীরা বাংলা ব্লকেডের ডাক দেয়। দেশব্যাপী মানুষ, শিক্ষার্থীরা তাদের আন্দোলনে সাড়া দিয়ে আসে। তারপর তোমরা জানো যে মূলত যখন এই আন্দোলনটা সবচেয়ে বেশি গতি পায় হচ্ছে যখন 16 জুলাই, যখন রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়। আবু সাইদের ভিডিও দেখার পরে তখন আর আসলে বিবেকবান মানুষ কেউ ঘরে বসে থাকার আসলে সম্ভাবনা ছিল না, সম্ভব হতো না এটা। যেভাবে পারছে রাস্তায় নেমে আসছে এবং প্রতিবাদ করছে, এই আর কি। 16 জুলাই আবু সাইদ শহীদ হয়। আবু সাইদ হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি শহীদ হন হচ্ছে 16 জুলাই। তিনি হচ্ছেন জুলাই আন্দোলনের প্রথম শহীদ। তোমরা চাইলে এগুলো নোট নিতে পারো, ঠিক আছে? কিছু কিছু বিষয়, সবগুলো তো পিডিএফ এ নাই, আমি হচ্ছে বাড়তি অনেক কিছু বলছি, এগুলো তোমরা নোট নাও। জুলাই আন্দোলনের প্রথম শহীদকে আবু আবু সাইদ। দ্বিতীয় শহীদ হচ্ছে ওয়াসিম আকরাম, কিন্তু তিনি হচ্ছে চট্টগ্রামের প্রথম শহীদ। বীর চট্টলার প্রথম শহীদ হচ্ছে ওয়াসিম আকরাম। এবং সাইদকে এই, শহীদ করা হয় আনুমানিক দুপুরের দিকে। আর শহীদ আকরাম
ওয়াসিম আকরামকে শহীদ করা হয় ৩টার পরে মেবি। আচ্ছা, এই ছিল প্রথম কথা। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরীক্ষা দিবা, এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী শহীদ হয়েছে। একজন হচ্ছে হৃদয়চন্দ্র তরুয়া এবং আরেকজন হচ্ছে ফরহাদ। ২ জনেই ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। একজন শহীদ হন মাগুরায়, আরেকজন হয় চট্টগ্রাম। ঠিক আছে? এই। তো এই ছিল প্রাথমিক কথাবার্তা। তারপরে ইতিহাস তো তোমরা জানোই কি হয়েছে না হয়েছে। ১৭ই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করা হয় এবং 18ই জুলাই এই ভাই পানি লাগবে পানি, এই এই কথা যিনি জুলাই আন্দোলনে এই কথা বলে যিনি বিখ্যাত হয়েছিলেন এবং যার এই কথার কারণে আরো অনেক মানুষ যারা হয়তো আন্দোলনে ইনভলভ হইতো না কিন্তু তারা হয়ে গিয়েছিল, সেই মাহফুজুর রহমান মুগ্ধ 18ই জুলাই তিনি শহীদ হন। তখন কিন্তু সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। পরবর্তীতে যখন ইন্টারনেট চালু হয় তখন বুঝছি যে এভাবে শহীদ হয়েছে। আচ্ছা, তারপর 19শে জুলাই ৯ দফা দাবি ঘোষণা করে এবং সরকার এর এগেইনস্টে 12টা থেকে কারফিউ জারি করে। 21শে জুলাই হচ্ছে যে এই কোটা পদ্ধতি একদম সংক্ষিপ্ত করা হয় অনেক। 93% মেধা দেওয়া হয়। আগে যেখানে ছিল 44% সেটাকে 93% করা হয়। কিন্তু ততদিনে তো অনেক দেরি হয়ে গেছে, অনেক লাশ পড়ে গেছে। তখন তার বললেও হবে না, তাই না? আচ্ছা, এই হচ্ছে ঘটনার প্রবাহ আরকি। তোমরা এই বিষয়গুলো একটু পিডিএফ তো দিয়ে দিব, সেখান থেকে পড়ে নিও আরকি। কারণ সবগুলো তো ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদেরকে বলে দিব আর বাকিটা তোমরা পিডিএফ থেকে পড়ে নিও। তাহলে হচ্ছে ক্লাসও বেশি লং হবে না, তোমরাও আর বোর ফিল করবে না। চট্টগ্রাম ভার্সিটির ২ জন শহীদ হয়েছেন। একজন হচ্ছে হৃদয়চন্দ্র তরুয়া, আরেকজন হচ্ছে ফরহাদ। আমরা এগুলো সামনে পাবো। আমি জাস্ট তোমাদেরকে একটা সামারি করতেছি আরকি। তারপর দেখো ৩০শে জুলাই হচ্ছে আন্দোলনকারীরা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে এবং ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে হচ্ছে অ্যাওয়ারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে। ৩ আগস্ট সরকারের পদত্যাগের এক দফা দাবি এবং অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। তখন আমরা ব্রিলিয়ান্স একাডেমি আমাদের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছিলাম। পরবর্তীতে লাখো মানুষ, প্রথমে বলা হয় যে ৬ই আগস্ট হচ্ছে এই লং মার্চ টু ঢাকা। কিন্তু পরবর্তীতে যখন দেখা যায় এরপরেও সরকার গুলি করতেছে, আরো অনেক মানুষ মারা গেছে, তখন হচ্ছে এটা একদিন আগায় আনা হয়। ৫ই আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হয় এবং সেদিন মানুষের আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যায়। এই হচ্ছে জুলাই আন্দোলনের একটা সামারি। তারপর এই যে দেখো আমরা বলছিলাম যে অভ্যুত্থানের অগ্নিঝরা শব্দবন্ধ, এগুলোর সাথে তোমরা পরিচিত সবাই। ডিজিটাল ক্র্যাকডাউন, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে সবকিছু বন্ধ করে সরকার যখন একের পর এক আন্দোলনকারীদেরকে গুম করছিল, তারপর গ্রেফতার করছিল, সেটাকে বলা হয় ডিজিটাল ক্র্যাকডাউন। আচ্ছা, তারপর দেখো কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শাটডাউন হচ্ছে 18 থেকে 22শে জুলাই ২০২৪ সালে যখন এই ক্লাস, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, অফিস বন্ধের ঘোষণা দেয় আন্দোলনকারীরা, সেটাকে বলা হয় কমপ্লিট শাটডাউন। তারপর দ্রোহের কর্মসূচি পালন করা হয় ১ আগস্ট ২০২৪। এটা হচ্ছে সুশীল সমাজ যাদেরকে বলা হয়, কবি, সাহিত্যিক, তারপর বিশ্ববিদ্যালয়ের টিচার্স, ওনারা এই দ্রোহের কর্মসূচি। তারপর দেখো বাংলা ব্লকেড, এটা হচ্ছে ৭ই জুলাই ২০২৪। বাংলা ব্লকেড কি তোমরা তো জানো, সারা দেশে সড়ক রেলপথ অবরোধ, সেটাকে বলা হয় বাংলা ব্লকেড। তারপর দেখো জেনজি। জেনজি মানে কি সেটা তো তোমরা জানোই। এখানে যারা আছে আমার মনে হয় সবাই আমরা জেনজি। জেনজিদের জন্মকাল হচ্ছে ১৯৯৭ থেকে ২০১২ সাল পর্যন্ত। এই সময় যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে বলা হয় জেনারেশন জেড বা জেনারেশন জুমার্স বলা হয়, সংক্ষেপে বলা হয় জেনজি। আর এর পরবর্তীতে ২০১২ থেকে ২৪ সালের মধ্যে যাদের জন্ম হবে তাদেরকে বলা হয় জেনারেশন আলফা। এগুলো একটা নাম আর কি। আচ্ছা, তারপর দেখো রেজিস্ট্যান্স উইক থেকে ১৯ আগস্ট ২০২৪ পালন করা হয়। কেন পালন করা হয়? তখন আওয়ামী লীগ সরকার প্রতিবিপ্লব করার চেষ্টা করেছিল। একবার আনসার লীগ হয়ে, একবার এই লীগ হয়ে, সেই লীগ হয়ে বারবার ফিরে আসতে চাইছিল। তখন ছাত্র শিবির, ছাত্র দল, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সব ছাত্র সংগঠন একত্র হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী ১ সপ্তাহ রেজিস্ট্যান্স উইক পালন করবে। সেটাকে বলা হয় রেজিস্ট্যান্স উইক। আলোকিত মুখ, শহীদ আবু সাইদ, ইংরেজি বিভাগ, রংপুর। শহীদ হন ১৬ই জুলাই রংপুরে। মীর মুগ্ধ, বিউপি। শহীদ হন
18 জুলাই ঢাকাতে ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলেন, শহীদ হন 16 জুন। এটা প্রশ্ন আসতে পারে যে বীর চট্টলার প্রথম শহীদ কে? ওয়াসিম আকরাম, ঠিক আছে। তারপর দেখো হৃদয়চন্দ্র তরুয়া ফরহাদ, আমি তোমাদেরকে বলেছিলাম হৃদয়চন্দ্র তরুয়া কিন্তু আহত হয়েছিলেন চট্টগ্রামে, কিন্তু তিনি ইন্তেকাল করেন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। এই আর ফরহাদ মাগুরায় শহীদ হন 4 আগস্ট। তো সেটা হচ্ছে বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন, অপারেশন ওভারলোড, অপারেশন বারবারোসা। যদি এমন হয় তাহলে নিচের কোনটি সঠিক, তোমরা কেউ বলতে পারবে? আচ্ছা, এটা একটু তোমার জন্য কঠিন হতে পারে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে দেখো অপারেশন সার্চলাইট, সরি, বাংলা ব্লকেড এবং কমপ্লিট শাটডাউন। আমরা জানি কি এই দুইটা কর্মসূচি হচ্ছে কখনকার? জুলাই অভ্যুত্থান, ঠিক আছে। তারপর অপারেশন ওভারলোড এবং অপারেশন বারবারোসা, এই দুইটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের গুরুত্বপূর্ণ দুইটা অপারেশন। এখন যদি এই দুইটা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে একই একই সময়কার দুইটা অপারেশনের কথা উল্লেখ করা হয়েছে। তো এখন তোমাকে নিচের অপশনগুলো থেকে এমন একটা অপশন চয়েস করতে হবে যেখানে একই সময়ে দুইটা অপারেশনের কথা উল্লেখ আছে। এই যে দেখো, অপারেশন সার্চলাইট, এটা কবে হয়েছে? 1971 সালে, আমরা জানি। তারপর দ্রোহের যাত্রা, এটা কবে হয়েছে? 2024 সালে। তাহলে কি এটা হবে? হবে না। না। তারপর দেখো অপারেশন জ্যাকপট কবে হয়েছে? 1971-এ। অপারেশন বারবারোসা কবে হয়েছে বলছিলাম? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তাহলে এটা কি মিলে? মিলে না। কিন্তু না। দেখো, দ্বিতীয় নাম্বার অপশনে দেখো অপারেশন কিলো ফ্লাইট এবং অপারেশন জ্যাকপট, এই দুইটা একই সময়ে হয়েছে মুক্তিযুদ্ধের সময়, আমরা জানি। তাহলে এখান থেকে সঠিক উত্তর হবে কোনটা? অপারেশন কিলো ফ্লাইট এবং অপারেশন জ্যাকপট, দ্বিতীয় নাম্বার আনসার, দ্বিতীয় নাম্বার অপশন, ঠিক আছে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই টাইপের প্রশ্নগুলো আসে, এটাকে ইংলিশে বেশি আসে, সেটা হচ্ছে অ্যানালজি বলা হয় আর কি, বাট এই ধরনের প্রশ্ন এসে থাকে। তোমাদেরকে অবশ্যই ধারণা রাখতে হবে। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তোমরা তো জানোই যে একজন পুরো সংসদ সহ যত সংসদ সদস্য ছিল 300 জন, পুরা 300 জন নিয়ে পালিয়ে গেছে। মানে পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটছে কিনা আমার আর জানা নেই। সব এমপি মন্ত্রী সব পালিয়ে গেছে 5ই আগস্ট। তো পালিয়ে যাওয়ার পরে 24 সালের 6ই আগস্ট রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। আর 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। প্রধান উপদেষ্টা হয় ডক্টর ইউনূস। শাহাবুদ্দিন চুপ্পু ডক্টর ইউনূসকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে 8ই আগস্ট 2024। এই তারিখটা একটু ইম্পর্টেন্ট। দেখো, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় 2024 সালে, বর্ষসেরা দেশ হয়েছে কে? বাংলাদেশ। আচ্ছা, সিরিয়ার শাসক আসাদের পতন হয় কবে? 8 ডিসেম্বর। 8ই ডিসেম্বর। গুড। এখন আমরা কথা বলবো হচ্ছে সিরিয়া নিয়ে। মূলত দেখো, সিরিয়ার সমস্যাটা যেটা নিয়ে সেটা হচ্ছে সিরিয়া ছিল হচ্ছে তোমার ফ্রান্সের উপনিবেশ। এইটা সবটা হচ্ছে সিরিয়া। আর এই যে দেখো এখানে লেবানন, সিরিয়া এবং লেবানন, এই দুইটা হচ্ছে ফ্রান্সের উপনিবেশ। আমরা কার উপনিবেশ ছিলাম? ব্রিটিশ। ব্রিটিশ। তো সিরিয়া হচ্ছে তোমার 1971 সালে, 71 সালে বর্তমান যে প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছে আসাদ, তার বাবা হাফিজ আল আসাদ তখন বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করে হাফেজ আল আসাদ। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, সিরিয়াতে মুসলমানদের মধ্যে 3টা সম্প্রদায় আছে সিরিয়াতে। একটা হচ্ছে কি সুন্নি, হচ্ছে তোমার শিয়া, আর হচ্ছে সম্প্রদায়। এই 3টা সম্প্রদায়ের মানুষ সিরিয়াতে। কিন্তু এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে সবচেয়ে সংখ্যাগুরু হচ্ছে সুন্নিরা, কিন্তু ওই হাফিজ আল আসাদ তারা হচ্ছে একদম সংখ্যালঘু শিয়া গোত্রের। তো তখন সে বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা দখল করার পর একদম পুরো স্বৈরতন্ত্র কায়েম করে। স্বৈরতন্ত্র বলতে পুরো স্বৈরতন্ত্র তোমার আমাদের আগের হাসিনার মতো নিজে নিজে নির্বাচন দিত, নিজে নিজে প্রধানমন্ত্রী হইতো, কেউ কিছু বললে গুলি করে মেরে ফেলতো, এরকম একটা অবস্থা ছিল আর কি। মানে পুরো পুরো ব্যবস্থাটাই ছিল তোমার স্বৈরতন্ত্র যাকে বলে। কত বকালো কি কি সব দেখাইছে হাফিজ আল আসাদ এবং তার ছেলে 2জন মিলে। পরবর্তীতে
সে তার বড় ছেলেকে প্রস্তুত করতেছিল, সে যদি মারা যায়, মারা যাওয়ার পরে যাতে তার ছেলেকে দিয়ে ছেলে যাতে প্রধানমন্ত্রী হইতে পারে। কিন্তু একটা দুর্ঘটনায় ওই ছেলে মারা যায়। তখন বাশার আল আসাদ ফ্রান্সে না যেন লন্ডনে তোমার পড়াশোনা করতেছিল, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তারি পড়াশোনা করতেছিল। তখন সে দ্রুত তার ছোট ছেলেকে নিয়ে আসে দেশে। আসার পরে তাকে রাজনৈতিক এবং সামরিক বিভিন্ন পড়াশোনা আর কি তাকে পড়াশোনা করার জন্য ব্যবস্থা করে দেয়, মানে রাজনীতি শিখায় আর কি, যাতে পরবর্তী ক্ষমতায় সে আসতে পারে। এই হচ্ছে সিরিয়ার মূল কাহিনী। না, ঠিক আছে, এই হচ্ছে সিরিয়ার কথা। তো পরবর্তীতে 2001 সালে হাফিজ আল আসাদ যখন মারা যায়, তখন তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আসে। এসে হচ্ছে বাকি 2024 সাল পর্যন্ত প্রায় 24 বছর শাসন করে। তো এর মধ্যে 2011 সালে যখন তো পরবর্তীতে 2024 সালে বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা দখল করে হচ্ছে এইচটিএস, যেটার কথা আমরা প্রথমে দেখছিলাম যে এটা সিরিয়ার একটা সশস্ত্র সংগঠন। তারা সেই 2011 সাল থেকে বিপ্লব করে আসছে। এখানে বাশার আল আসাদ এতদিন টিকে ছিল হচ্ছে, বাশার আল আসাদকে সাপোর্ট দিয়েছিল হচ্ছে তোমার রাশিয়া এবং ইরান। ইরান সাপোর্ট দিয়েছিল কারণ শিয়া, ইরানের সব বেশিরভাগ মানুষ হচ্ছে শিয়া, তোমরা জানো। তো বাশার আল আসাদ যেহেতু শিয়া, সেহেতু ইরান তাদেরকে সাপোর্ট দিয়েছে। আর রাশিয়া সাপোর্ট দিয়েছিল এই মধ্যপ্রাচ্যে। রাশিয়ার সিরিয়াতে তাদের সেনাঘাঁটি ছিল, এই মধ্যপ্রাচ্যে যাতে তাদের প্রভাবটা থাকে, সেজন্য মূলত তারা সিরিয়াকে একদিন সাপোর্ট দিয়ে গিয়েছিল। আর অপরদিকে তোমার বিদ্রোহীদেরকে সাপোর্ট দিয়েছিল হচ্ছে তুরস্ক, তারপর সৌদি আরব এবং হচ্ছে যুক্তরাষ্ট্র। এই তিনটা রাষ্ট্র হচ্ছে সিরিয়াকে বিদ্রোহীদেরকে সাপোর্ট দিয়ে গিয়েছিল। তোমরা জানো যে সিরিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে অভিবাসী হয়ে গেছে, বাংলাদেশে যেরকম রোহিঙ্গারা আসছে এরকম। তো এই তুরস্কে প্রচুর সিরিয়া, এবং তুরস্কের বেশিরভাগ মানুষ তোমার সিরিয়ানদেরকে দেখতে পারে না, কারণ প্রচুর পরিমাণে সিরিয়া, প্রায় তোমার 50 লক্ষের মতো সিরিয়ান তুরস্কে আছে, অবৈধভাবে আসছে, এরকম যুদ্ধের সময় পালায় আসছে। তো সেজন্য তুরস্কের সরকারের উপর এটা একটু চাপ না, সেজন্য আর কি তুরস্ক ধরো তাদের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সাপোর্ট দিচ্ছে। এই পরবর্তীতে তো তোমরা জানো 8 ডিসেম্বর ক্ষমতা দখল করে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা তোমাদেরকে শোনাই, সেটা হচ্ছে তোমার পররাষ্ট্রমন্ত্রী হয়েছে বিপ্লবের পরে। এই পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে পড়াশোনা করতেছিল, বুঝছো, পিএইচডি করতেছিল। তো বিপ্লবের কয়েকদিন পরে ওনার একজন শিক্ষক টুইটারে, যেটা বলতেছিলাম তোমাদেরকে, তো কয়েকদিন পরে ওই তুরস্কের প্রফেসরে টুইট করে যে আমার স্টুডেন্ট আজকে কয়েকদিন ধরে ক্লাসে আসতেছেন। পরে আমি ওর কয়েকজন বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে ওর কি হয়েছে, ও কেন আসতেছে না ক্লাসে। এখন ওরা নিজেরাও জানে না ও কেন আসে না, কিন্তু আজকে নিউজে দেখলাম যে ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। ব্যাপারটা ইন্টারেস্টিং না অনেক? আমাদের মতোই হয়েছে ভাইয়া। হুম। আমাদের দুইজন তো হ্যাঁ ছাত্রই ছিল। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওইরকম। ওদের বিপ্লবটা আসলে মূলত বিপ্লব হচ্ছে ছোঁয়াচে রোগের মতো, বুঝছো, একদম পুরো ছোঁয়াচে রোগের মতো। এক জায়গায় শুরু হইলে আরেক জায়গার মানুষ উৎসাহ পায়, বিষয়টা এরকম। বাংলাদেশিদের এই স্পৃহা দেখে ধরো ওরাও ভালো মতো ইয়ে পাইছে আর কি। আচ্ছা, দিনে পতন ঘটিয়েছে আসলে 12 দিনের তো না, মূলত এটা অনেক আগে থেকেই করে আসছিল, বাট বর্তমানে যে অগ্রগতিটা হয়েছে, হঠাৎ করে যে অগ্রগতি যেটাকে বলে, সেটা তোমার 12 দিনে হয়েছে। যেমন ধরো বাংলাদেশের জুলাই অভ্যুত্থান কিন্তু সেই আহ, আন্দোলন শুরু হয়েছিল 1 জুলাই থেকে, কিন্তু আন্দোলন গতি পায় হচ্ছে 16 জুলাই আবু সাইদ শহীদ হওয়ার পর। তো ওইটা ওইরকম 12 দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারে। সিরিয়ার আসাদ পরিবার কয় বছর শাসন করেছিল? 54 বছর। ঠিক আছে, এই যে দেখো সিরিয়া সংক্রান্ত কয়েকটা তথ্য তোমাদেরকে দেই। সেটা হচ্ছে সিরিয়া ভূমধ্যসাগরীয় অঞ্চলের সুন্নি মুসলিম প্রধান দেশ, এবং 1963 সাল থেকে ক্ষমতায় রয়েছে শিয়া গোষ্ঠীর বাথ পার্টি। এই বাথ পার্টির একজন নেতা ছিল হচ্ছে হাফেজ আল আসাদ। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় আছেন 2000 সাল থেকে। আরব বসন্ত শুরু হয়েছিল 15 মার্চ 2011 সালে। আরব বসন্ত থেকে প্রায় প্রশ্ন এসে থাকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে। আরব বসন্ত তোমার সর্বপ্রথম শুরু হয় তিউনিসিয়াতে। বুঝছো, বিষয়টা একটু খেয়াল রাখবে। আরব বসন্ত শুরু হয় তিউনিসিয়াতে।
তোমরা জানো যে বিভিন্ন দেশে এখনো রাজতন্ত্র, স্বৈরতন্ত্র এসব আছে। তো তখন তাদেরকে হটানোর জন্য মানুষ যে আন্দোলন করে, গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য যে আন্দোলন করে, এই তখন পরপর কয়েকটা দেশে তোমার এরকম আন্দোলন হওয়ার কারণে স্বৈর শাসনের পতন ঘটে। সেটাকে বলা হয় আরব বসন্ত। তো সিরিয়াতে সেটা হয়েছিল 15ই মার্চ। আর ইম্পর্টেন্ট নোট হচ্ছে আরব বসন্ত সর্বপ্রথম শুরু হয় কোথায়? টিউনিসিয়ায়। ঠিক আছে। আচ্ছা, জি। সিরিয়ার পার্লামেন্ট হচ্ছে পিপলস পার্লামেন্ট। এটা তোমাদের ইম্পর্টেন্ট না। এই যে দেখো, এটা ইম্পর্টেন্ট। বিশ্বের প্রাচীনতম শহর কোথায়? সিরিয়ার দামেস্ক। সিরিয়াকে বলা হয় সভ্যতার সূতিকাগার। দেশটি ফ্রান্সের উপনিবেশ ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখো এখানে, সিরিয়া আরব লীগের সদস্যপদ স্থগিত হয় হচ্ছে 2011 সালে। এই সিরিয়াতে বাশার আল আসাদ যখন মানুষকে দমন করার জন্য মানুষকে নির্বিচারে হত্যা করতেছিল, তখন তোমার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। আরব লীগ কি? আরবীয় কান্ট্রিগুলো নিয়ে তাদের একটা কমিউনিটি, আরব যেটা আরকি কান্ট্রিগুলো নিয়ে একটা সংগঠন, সেটা হচ্ছে আরব লীগ। আরব লীগের দেশগুলো কিভাবে মনে রাখতে হবে সেটার টেকনিক আমি আমাদের ক্লাসের শিক্ষার্থীদেরকে দিয়েছিলাম, যে ওই দেশগুলো কিভাবে মনে রাখতে হবে একটা ছন্দ বানিয়ে দিয়েছিলাম মনে হয় তোমাদেরকে। সেটা পড়লে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সিরিয়ার সদস্যপদ স্থগিত হয় 2011 সালে, এবং সদস্যপদ পুনরায় ফিরে পায় হচ্ছে 2023 সালে। সিরিয়া কিন্তু এবার ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বারবার বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো খেয়াল রাখো, নোট করো। আরেকটা বিষয় দেখো, পালমিরা হচ্ছে সিরিয়ার একটা শহর, সিরিয়ার একটি প্রাচীন শহর। এটার আরেক নাম হচ্ছে মরুভূমির মুক্তা, এবং এই শহরকে তাল গাছের শহরও বলা হয়ে থাকে। আরেকটা বিষয় দেখো, সিরিয়া ইসরায়েল বিরোধ। তোমরা জানো যে এবারও যখন তাদের উপর নতুন সরকার আসছে, এই ফাঁকে ততদিনে ইসরায়েল কয়েকটা অংশ দখল করে নিয়েছে। এখন মানে এই রাষ্ট্রটার জন্মই হয়েছে যে ধরো বিভিন্ন দেশে এই জায়গা দখল করার জন্য। তখন হয়েছিল 1967 সালে, তখন আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ হয়। আরব ইসরায়েল তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? 1967 সালে। 1967 সালে আরব ইসরায়েলের তৃতীয় যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। এটা তোমরা জানো নিশ্চয়ই। গোলান মালভূমি কোথায় অবস্থিত? সিরিয়ায়, কিন্তু এটা দখল করে নিয়েছে কে? ইসরায়েল। এই হচ্ছে সিরিয়া সংক্রান্ত আমাদের তথ্য আজকে। এই প্রশ্নটার উত্তর কে দিতে পারবে? একটু হ্যান্ড রেজ করো ভাইয়া। নিউ ক্যাপিটাল, গুড। তুরস্কের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম হচ্ছে নিউ ক্যাপিটাল। আচ্ছা দেখো, এইবার হচ্ছে আমাদের আকর্ষণীয় পার্ট, যেটার জন্য তোমরা অনেকেই আজকে যুক্ত হয়েছিল, এবং মোস্ট প্রবাবলি কলেজেরও কয়েকজন যুক্ত হয়েছে শুধুমাত্র বি ইউনিটের বিষয়টা জানার জন্য। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিট একটা চালু হয়েছে নতুন করে। এই বিষয় সম্পর্কে আমি এখন তোমাদেরকে বলবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের B2 ইউনিট মূলত বি ইউনিটের একটা উপ ইউনিট। ঠিক আছে। এখানে 3টি বিষয় রয়েছে: ইসলামিক স্টাডিজ, অ্যারাবিক, পালি অথবা বুদ্ধিস্ট স্টাডিজ যেটাকে বলা হয়। তো ইসলামিক স্টাডিজ এবং আরবির জন্য হচ্ছে 120টি করে আসন, আর পালির জন্য হচ্ছে 85টি আসন, টোটাল 325টি আসন। পালি জিনিসটা কি? পালি হচ্ছে বুদ্ধিস্ট স্টাডিজ, যেমন ধরো ইসলামিক স্টাডিজ, আর এটা হচ্ছে বুদ্ধিস্ট স্টাডিজ। তারপর দেখো, তোমরা মনে হয় অনেকে লিভ নিচ্ছ, কিন্তু লিভ নিও না, কারণ দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, আমার কিন্তু শীট আর অনেক বাকি, বিশাল শীট বানায় রাখছি, সেজন্য লিভ নিও না। এটা তুমি হয়তো ছবিতে পরীক্ষা দিবা না, বাট তোমার জন্য তো জেনে রাখতে তো দোষ নাই, তাই না? বা দিবা না, যদি সুযোগ থাকে অবশ্যই পরীক্ষা দিবা, দিবা না কেন? আচ্ছা, তারপর দেখো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানবন্টন হচ্ছে, তোমার বাংলা থেকে 30টি প্রশ্ন থাকবে, ইংরেজি থেকে 30টি প্রশ্ন থাকবে। এই দুইটা তোমাকে মাস্ট দাগাইতেই হবে। তারপর সাধারণ জ্ঞান, ইসলামিক স্টাডিজ, আরবি, পালি, এই 4টা বিষয় থাকবে। এই 4টা বিষয় থেকে তোমাকে যে কোনো 2টা বিষয় চয়েস করতে হবে, চয়েস করে সেই 2 বিষয়ে আনসার করতে হবে। এখন তুমি যদি আরবি নিয়ে পড়তে চাও, তাহলে অবশ্যই তোমাকে আরবি দাগাইতে হবে। আরবি এবং সাধারণ জ্ঞান, অথবা আরবি এবং ইসলামিক স্টাডিজ, যে কোনো একটা বিষয় তুমি দাগাবে। মানে এখান থেকে এই 4টা থেকে টোটাল 2টা বিষয় তোমাকে দাগাইতে হবে, বুঝছো?
এবং তুমি যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও ওই 2 অপশনের মধ্যে তোমার ওই যে সাবজেক্ট নিয়ে পড়তে চাও ওই সাবজেক্টটা থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার তো? ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। যদি কনফিউশন থাকে বলতে পারো। আর পিডিএফ তো দিয়ে দিব, তখন নিজেরা একটু পড়লেই বুঝতে পারবে। এই যে দেখো, এইটা হচ্ছে মনে করো যারা বিটি ইউনিট পরীক্ষা দিবে তোমাদের জন্য একটা মিস্ট্রি বক্স। যারা ইউজ করো যারা তারা জানো মিস্ট্রি বক্স কি। এই হচ্ছে সেটা। এখানে আমি তোমাদের জন্য বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করে আমি তোমাদের জন্য এই সাজেশনটা বানাইছি, এবং আমার বিশ্বাস যদি তোমরা এটা ফলো করো ইনশাল্লাহ তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিরিয়াল চলে আসবে ইনশাল্লাহ। এটা কিন্তু আমার আন্ডারে যেগুলো আছে এগুলো দিছি। তোমরা যদি ইসলামিক স্টাডিজ তারপর আরবির জন্য সাজেশন চাও তাহলে হচ্ছে ওই আমাদের ওই সাবজেক্ট গুলো যারা নেই ওই স্যারদের সাথে যোগাযোগ করতে পারো। যারা আমাদের বেঁচে যুক্ত হবে তাদের জন্য তো আমরা ক্লাসে বলেই দিব কোনগুলো ইম্পর্টেন্ট। এই তো দেখো, বাংলার জন্য তোমরা গল্প, কবিতা, নাটক, লেখক পরিচিতি এগুলো পড়বা। তবে আমি তোমাদেরকে বলে দিই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ যদি বাংলা প্রথম পত্র বই ভালো করে পড়ে তার জন্য এনাফ। 30টা প্রশ্ন না, তোমার 30টা প্রশ্নের মধ্যে বাংলা প্রথম পত্র থেকেই তোমার প্রশ্ন থাকবে ধরো 22টা থেকে 24টা থাকে এরকম বাংলা প্রথম পত্র। এবং হচ্ছে তোমার উপন্যাস যে লাল সালু এবং নাটক আছে না সিরাজউদ্দৌলা, এগুলো মিলে বাংলা প্রথম পত্র এখান থেকে প্রশ্ন প্রায় 23-24টার মতো থাকে, অথবা অ্যাটলিস্ট 20টার মতো থাকেই। তুমি যদি 20 পাও এখানে তাইলে তোমার আর কি লাগে, বাংলায় 20 পেয়ে গেছো যদি মাইনাস মার্ক না খাও। তাছাড়া ব্যাকরণ থেকে বুঝি 2টা প্রশ্ন আনসার করতে পারবে, অবশ্যই পারবা। তো সেজন্য গল্প, কবিতা, নাটক, লেখক পরিচিতিটা মাস্ট মাস্ট ভালো করে পড়বা। বিশেষ করে যেসব লেখক ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে কানেক্টেড এই টাইপের লেখক যারা আছেন তাদের বিষয়টা ভালো করে পড়বে। তারপর দেখো কবিদের উপনাম, এখান থেকে প্রতি বছর মানে হাতে গোনা 2-1টা বাদ দিলে প্রতি বছরই প্রশ্ন আসে। যেমন ধরো রূপসী বাংলার কবিকে কাকে বলা হয়, জীবনানন্দ দাশ। তারপর এই টাইপের আরো অনেকগুলো আছে কবিদের উপনাম। এটা নিয়ে আমাদের একটা শীট আছে, আমি আমাদের ক্লাসে দিয়ে দিয়েছিলাম। তো ওইটা পড়লে এনাফ যে কবিদের উপনাম কে কে আছে ওইখান থেকেই কমন চলে আসে। আচ্ছা, তারপর দেখো এক কথায় প্রকাশ, বাগধারা এগুলো একটু পড়বা। এই হচ্ছে বাংলা সাজেশন। ইংরেজি সাজেশন দেখো, ইংরেজি সাজেশন থেকে আমি তোমাদেরকে মাস্ট যে প্রশ্নটা আসে এরকম 2-3টার কথা বলে দিচ্ছি। একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স চিনো তোমরা? ওই যে ইফ যুক্ত যে সেন্টেন্স গুলো আছে বলা হয়, জি ভাই। থেকে প্রশ্ন আসবেই। ডিগ্রি ডিগ্রি আসবে। পয়েন্ট এরর, এটা তো হচ্ছে ধরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য বলা হয় এটা। এখান থেকে প্রশ্ন একটা থাকবেই, পয়েন্ট এরর। তারপর হচ্ছে অ্যানালজির কথা বলছিলাম তোমাদেরকে ক্লাসের শুরুর দিকে, অ্যানালজি থেকে প্রশ্ন থাকে। তারপর দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশের প্রশ্নটা একটু কঠিন হয় তোমরা জানো, কিন্তু অ্যাটলিস্ট পাস মার্ক যদি থাকে আর বাকিগুলো ভালো করতে পারো তাহলে চান্স হয়ে যাবে। তবে তোমাদের যেহেতু B2 ইউনিট এখানে একটু সহজ হবে বলে আশা রাখি। তারপর দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন থাকে। এখন পাস করার টিপস দেন। পাস করার টিপসটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এটা ভাজা ভাজা করে ফেলবা, একটা ইউটিউব টিউটোরিয়াল দেখবা, অথবা আমাদের কোর্সে থাকলে আমাদের ইংলিশ টিচারকে বলবা, শিখাই দিবে, 1 মার্ক, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা হচ্ছে কয়েকটা পড়লে এনাফ, ঠিক আছে। আমাদের ইংরেজি স্যারকে বইলো এটার উপর একটা শীট দিয়ে দিবে, এনাফ। আচ্ছা, তারপর দেখো 2 মার্ক হয়েছে তাই না, 3 মার্ক দেখো, 3 নাম্বার মার্ক হচ্ছে ডিগ্রিতে 3। তারপর দেখো আরেকটা বলছিলাম কি পিন পয়েন্ট এরর, এটা একটু যদিও কঠিন, এখান থেকে প্রশ্ন আসবে 4। অ্যানালজি বলছিলাম, অ্যানালজি থেকে প্রশ্ন থাকবে 5। তারপর দেখো টেন্স থেকে প্রশ্ন আসবে 6। 6 মার্ক হয়ে গেছে। আরেকটা তুমি এমনি পারবা, ওই প্রথম পত্র থেকে যে কোনো একটা সহজ আসবে, একটা এমনি পারবা, বুঝছো। ইংরেজিতে পাস করে ফেলবা। আর জিকের জন্য দেখো বাংলাদেশের ঐতিহাসিক স্থান মোস্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশের আদিবাসী, চট্টগ্রামে বেশিরভাগ আদিবাসী বাস করে জানো তোমরা, বিভিন্ন উপজাতি। নদ নদী ইম্পর্টেন্ট, ডক্টর ইউনুস, আমি তোমাদেরকে প্রথম দিকে বলছিলাম ডক্টর ইউনুস ইম্পর্টেন্ট, আশা করি এই শীট থেকে কমন পাবে ইনশাল্লাহ। তারপর আইকিউ, আইকিউ যে তোমাদেরকে আমি নাম্বার শিখাইছিলাম, এই আইকিউ এগুলো আসে, আর অন্যান্য গুলো আসে, বেশিরভাগ নাম্বারই আসে, বি ইউনিটে কঠিন আসে না, ডি ইউনিটে কঠিন আসে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটু দেখে যাবা, প্রশ্ন আসতে পারে। বিভিন্ন পুরস্কার, নোবেল পুরস্কার 2006 সালে ডক্টর ইউনূস আর এবছর আপডেট হবে এটা। সম্প্রতি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটু দেখে যাবা। আর আমি তোমাদেরকে পরীক্ষার আগে সাম্প্রতিক একটা ক্লাস নিব, এখানে যত সাম্প্রতিক ইম্পর্টেন্ট আছে সব পড়াই দিব ইনশাল্লাহ। ফাইনাল শীট যেটাকে বলে আর কি, গত বছর কিন্তু ওই শীট থেকে 3টা কমন আসছিল। তো এই জন্য সাম্প্রতিক গুলো তখন পরীক্ষার আগে পড়ে যেতে হবে তোমাদেরকে, এটা ভালো করে পড়ে যাবা। তখন হচ্ছে এর মধ্যে নোবেল পুরস্কার, 21শে পুরস্কার এগুলো যারা যারা পাইছে তাদেরকে একটু দেখে যাবা। মুক্তিযুদ্ধ দেখবা, মুক্তিযুদ্ধের জন্য জিয়াউর রহমান ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আলোচিত বিপ্লব যুদ্ধ, বিপ্লব এটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে বাকি নিবা। যতগুলো আছে সবগুলো টাচ দিয়ে যাবে, আমি যেগুলো বলছি এগুলোর প্রতি ভালোভাবে গুরুত্ব দিই। তবে এখানে তো আসলে আমি তোমাদেরকে বাছাই করে দিছি, পুরো সাধারণ জ্ঞান তো তোমার পড়া লাগবে না। এখানে যা আছে সবগুলো ভালোভাবে পড়বা, সময় আছে, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। আচ্ছা, এখানে আর একটা কুইজ আছে, কুইজগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। তারপর দেখো, ইসরায়েল হামাস যুদ্ধবিরতি হয়েছে, তোমরা জানো এটা কিন্তু ইম্পর্টেন্ট। গতবার কিন্তু এখান থেকে 2টা না যেন 3টা প্রশ্ন আসছে। ইসরায়েল এবং হামাস তাদের এই সংঘাতটা শুরু হচ্ছে 23 সালের 7ই অক্টোবর হামাস আল আকসা ফ্লাগ অপারেশন লঞ্চ করার মাধ্যমে। হামাস ইসরায়েলে ঢুকে যখন হামলা চালায়, তার পরবর্তীতে ইসরায়েলও হামলা চালায়। সেই যুদ্ধ 15 মাস ব্যাপী স্থায়ী হয়েছিল। কিন্তু এখন 15ই জানুয়ারি তারা একটা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে এবং এই যুদ্ধবিরতি চুক্তিটা কার্যকর হয়েছে 19শে জানুয়ারি 2025। এর মধ্যস্থতাকারী দেশ হচ্ছে মিশর, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অংশগ্রহণকারী দেশ হচ্ছে হামাস এবং ইসরায়েল, আর হচ্ছে ফিলিস্তিন ইসলামী জিহাদ। এটাই হামাসের সাথে তোমার কোলাবোরেশন করে ওরা কাজ করে। এই হচ্ছে ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি। তারপর দেখো, এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট ইসলামের গুরুত্বপূর্ণ যুদ্ধ সমূহ, তারিখটা ইম্পর্টেন্ট। কত খ্রিস্টাব্দে যুদ্ধ এখান থেকে গত বছরও মেবি প্রশ্ন আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ইসলাম ধর্ম থেকে প্রশ্ন আসে। তারপর তোমার অন্যান্য ধর্ম থেকেও নর্মাল প্রশ্ন আসে, যেমন ধরো বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ, এই টাইপের প্রশ্ন আসে। তারপর একটু প্রশ্ন দেখো, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন? 1346 সাল। এই যে দেখো, বিখ্যাত স্থাপত্যকর্ম, স্লাইড একটু ভালোভাবে দেখো তোমরা, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, অনেক বেশি আছে, শুধু আছে না। শায়েস্তা খান নির্মিত হচ্ছে লালবাগ কেল্লা, ছোট কাটরা, 7 গম্বুজ মসজিদ, বিনোদ বিবির মসজিদ। এগুলোকে মনে রাখবা কিভাবে, দেখো, ছোট কেল্লা 7 বিবিকে শায়েস্তা করলো, এটা যদি মনে রাখো তুমি, দেখো এই ছোট কেল্লা 7 বিবিকে শায়েস্তা করলো, এটা যদি 3বার পড়ো তুমি, এটা তোমার মনে থাকবে। তারপর লালবাগ কেল্লা, ছোট কাটরা, 7 গম্বুজ মসজিদ, বিনোদ বিবির মসজিদ, এটা যদি তুমি 2-3বার দেখে যাও না, তারপর যদি তুমি ভুলো আমাকে বইলো, আশা করি ভুলবা না। এইভাবে আমাদের মানে আমার মতে আর কি, আসলে এক একজনের মুখস্থ করার এক এক রকম সিস্টেম, এক এক রকম, এক একজনের এক এক রকম ভাবে পড়লে মুখস্থ থাকে। তোমার কিভাবে পড়লে মুখস্থ থাকে সেটা তুমি জানো, তো আমার আর কিভাবে পড়লে মুখস্থ থাকে, এজন্য আমি ভাবলাম তোমাদেরকে এইভাবে দেই। তো এভাবে যদি তোমরা প্রত্যেকটা বিষয় এভাবে ছন্দ মিলিয়ে মিলিয়ে পড়ে মুখস্থ রাখো, তাহলে আশা করি পরীক্ষার হলে খুব বেশি ব্যাক পেতে হবে না তোমাদের। তো দেখো, ছোট কেল্লা 7 বিবিকে শায়েস্তা করলো, ছোট দিয়ে হচ্ছে ছোট কাটরা, লালবাগ কেল্লা, তারপর বিনোদ বিবি, 7 গম্বুজ মসজিদ 7, এটা কিন্তু 7 না, 7 গম্বুজ মসজিদ নির্মাণ করে হচ্ছে উলুগ খান, 7 গম্বুজ মসজিদ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, শেরশাহ নির্মিত আফগান দুর্গ এবং ইন্দ্রাকপুর দুর্গ, মীর জুমলা নির্মাণ করে হচ্ছে ঢাকা গেট, তারা মসজিদ, গোরাম পীর। এই যে দেখো, ছোট কাটরা পড়ছিলাম আমরা, এখানে বড় কাটরা আছে, এটা নির্মাণ করে হচ্ছে শাহজাদা সুজা। আচ্ছা, তারপর দেখো, শাহজাহান নির্মিত স্থাপত্যকর্ম হচ্ছে দিল্লির লাল কেল্লা, তাজমহল, ময়ূর সিংহাসন, আমমহল, খাসমহল। এটা কিভাবে মনে রাখবা, দিল্লির লাল ময়ূর, তাজের আম খাস কেন? দিল্লি দিয়ে দিল্লির লাল, লাল কেল্লা, ময়ূর দিয়ে হচ্ছে ময়ূর সিংহাসন, তাজের হচ্ছে তাজমহল, আম দিয়ে আমমহল, খাস দিয়ে খাসমহল। খুব সহজে মনে রাখতে পারবা, মানে তুমি যদি জাস্ট এই একটা বাক্য মনে রাখলে তোমার পুরা, মানে শাহজাহান নির্মিত যতগুলো আছে সবগুলো মনে পড়ে।
দিল্লির লাল ময়ূর তাজের আম কেন খাস? বাস, enough। হ্যাঁ, এই যে দেখো প্রাচীন বাংলার জনপদ। ভাইয়া সবাই মিউট হয়ে যাও। প্রাচীন বাংলার জনপদ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। দেখো হরিকেল, হরিকেল হচ্ছে চট্টগ্রাম এবং সিলেট, এই দুইটা অঞ্চলকে বলা হয় হরিকেল। তারপর সমতট হচ্ছে কুমিল্লা নোয়াখালী, বঙ্গ হচ্ছে ঢাকা, তারপর এইদিকে খুলনা আরো যা আছে এসব মিলে। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল, বরেন্দ্র হচ্ছে তোমার এদিক দিয়ে পুন্ড্র, বরেন্দ্র এগুলো হচ্ছে তোমার ওই যে রাজশাহী অঞ্চলটা। এই গৌড় এটা হচ্ছে তোমার চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলটা। এই আর কি, এটা হচ্ছে প্রাচীন বাংলাদেশের জনপদ। এখানে বিস্তারিত লেখা আছে, তোমরা পড়ে নিবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট। বঙ্গ ইম্পর্টেন্ট, পুন্ড্র ইম্পর্টেন্ট, হরিকেল সমতল ইম্পর্টেন্ট, বরেন্দ্র এবং চন্দ্রদ্বীপ। দেখো বঙ্গ থেকে চন্দ্রদ্বীপ পর্যন্ত এই কয়টা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা এরকম আসতে পারে, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রাচীন বাংলার জনপদে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ জনপদে। এই দেখো ইসলামী বিশ্ববিদ্যালয় এই জায়গায় অবস্থিত। আমি কিন্তু তোমাদেরকে বাংলাদেশ পড়ানোর সময় একদম ম্যাপ ভালো মতো খাওয়াই দিছি, তো আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, এবার দেখো জিয়াউর রহমান কিন্তু এবার মোস্ট ইম্পর্টেন্ট। আমি ভাবছিলাম বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব, কিন্তু আসলে জুমের মিটিং এর সময় শেষ হয়ে যাচ্ছে, বারবার আসলে তোমরা আলোচনা করব না। ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে দেখা হবে ইনশাল্লাহ। এখন তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। জিয়াউর রহমান হচ্ছেন তোমার বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি, ঠিক আছে, এবং একজন বীর মুক্তিযোদ্ধা, তোমরা জানো। তো জিয়াউর রহমান 1971 সালে 27 মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তিনি 1 নং সেক্টরের কমান্ডার ছিলেন এবং জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, এবং বাংলাদেশ সরকার যুদ্ধ পরবর্তী সময়ে তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করে। তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন হচ্ছে 21 এপ্রিল 1977 সালে, ঠিক আছে। এবং 2004 সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে 20 জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমান অন্যতম একজন ছিলেন। এই হচ্ছে জিয়াউর রহমানের পরিচয়। এবার দেখো জিয়াউর রহমান হচ্ছেন সার্কের প্রতিষ্ঠাতা। সার্ক কি? সার্ক হচ্ছে সাউথ এশিয়ান একটা সাউথ এশিয়ান যে দেশগুলো আছে সেগুলোর মধ্যে একটা উন্নয়নশীল একটা সংগঠন, ঠিক আছে। এটা হচ্ছে সার্ক, এটা প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়াউর রহমান। তো সার্কের প্রতিষ্ঠাতা ছিলেন কে? জিয়াউর রহমান, ঠিক আছে। সার্ক কিন্তু এবার ইম্পর্টেন্ট। সার্কের দেশগুলো কিভাবে মনে রাখবা সেটার একটা ট্রিক্স তোমাদেরকে শিখাই দিছিলাম। নিপা এমবিবিএস পড়ে, বুঝছো? এর মধ্যে সার্কের যতগুলো দেশ আছে সবগুলো পেয়ে যাবে। এভাবে আরো যত সংগঠন আছে সবগুলো ট্রিক্সই আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছিলাম, সেগুলো ভালো করে পড়ে নিবে। তারপর দেখো জিয়াউর রহমানের উল্লেখযোগ্য কিছু কার্যক্রম: খাল খনন কার্যক্রম, তারপর গ্রামীণ উন্নয়ন, কৃষিখাত, গ্রাম সরকার ব্যবস্থা, এগুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান। এবং এই গ্রাম সরকার ব্যবস্থা এটা তিনি চালু করেছিলেন। তারপর চা ও পাট রপ্তানিতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি যুদ্ধ করেছিলেন মেজর পদে থেকে। সংবিধানে তিনি বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা এই দুইটা বিষয় অ্যাড করেছিলেন। এবং তার কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে বীর উত্তম, এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। জিয়াউর রহমান নিচের কোন পুরস্কারে ভূষিত হন অথবা কোন উপাধিতে ভূষিত হন? বীর উত্তম। তারপর স্বাধীনতা পুরস্কার, তারপর হিলালি জুহরত, এগুলো পাকিস্তান থেকে পেয়েছে। সার্ক পুরস্কার, এই কয়টা পুরস্কার তিনি পেয়েছিলেন এগুলো একটু দেখে নিবে। এর মধ্যে বীর উত্তম, স্বাধীনতা পুরস্কার, সার্ক পুরস্কার এবং হিলালি জুহরত, এগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখো অপারেশন ডেভিল হান্ট, এটা হচ্ছে সন্ত্রাসীদের এই আজকে শুরু হয়েছে অপারেশনটা। তোমরা জানো যে আওয়ামী সন্ত্রাসীরা আবার শুরু করছে নতুন করে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সেজন্য আজকে সরকার একটা অপারেশন লঞ্চ করে, অপারেশন ডেভিল হান্ট। এর আওতায় সন্ত্রাসী যারা আছে তাদেরকে গ্রেপ্তার কার্যক্রম শুরু করবে। আজকে 8ই ফেব্রুয়ারি 2025 সালে এই অপারেশন শুরু হয়েছে। তো এটাও একটু ইম্পর্টেন্ট সাম্প্রতিকের জন্য। এই ছিল আজকের আমাদের ক্লাস বিস্তারিত। তো এখন আমি তোমাদেরকে কুইজগুলো নিয়ে একটু দেখাই দিই, তারপর ইনশাআল্লাহ আমরা ছেড়ে দিব। আর একটা স্পেশাল ঘোষণা দিব বলছিলাম তোমাদেরকে, সেটাও দিয়ে দিব।
আচ্ছা, এর পরবর্তী সংখ্যাটি কত হবে কে বলতে পারবে? হ্যান্ড রেজ করো ভাইয়া। অনেকে লিভ নিচ্ছ, আচ্ছা নিতে পারো, সমস্যা নাই। তবে শেষ দিকে একটা স্পেশাল ডিসকাউন্টের কথা বলছিলাম তোমাদেরকে, সেটা দিয়ে দিব। আবার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্নপত্রটাও তোমাদেরকে ফ্রিতে দিয়ে দিব। এটা কেউ বলতে পারবে? আচ্ছা তোমরা যদি চাও তাহলে আমি শেষ করে দিব ক্লাস। শেষ করে দিব নাকি কন্টিনিউ করবো? তোমাদেরকে সংখ্যা পদ্ধতিটা যদি আমি একটু 26 অ্যান্সার হবে ভাই। হ্যাঁ, আমি যদি বুঝিয়ে দেই সংখ্যা এটা পদ্ধতি 26 অ্যান্সার হবে। পরীক্ষার জন্য সহজ হবে আর কি, বুঝছো? আর তোমরা না চাইলে থাক, আমি শেষ করে দিচ্ছি। বুঝাই দেন ভাই। আচ্ছা জি না ভাই, পড়ান। ঠিক আছে, এটা কত হবে বলছো? 26 হবে বলছো। ভাইয়া তুমি কি একটু ব্যাখ্যা করতে পারবা? জি ভাই। বলো। জি ভাই, এখানে 2 থেকে 5, এখানে ব্যবধান 3, হুম, তারপরে ব্যবধান 5, তারপরে 7, তারপরে 9, এইভাবে আর কি। তা কেন 9 হবে? মানে 5-এর পরে 7, 7-এর পরে 9 কেন হবে? এখানে মানে মূল ওই যে কমন জিনিস প্রতিটাতে 2। না ভাইয়া। আচ্ছা আমি তোমাদের ক্লিয়ার তুমি বুঝছো ঠিক আছে, আমি বুঝছি, বাট তুমি বলতে পারতেছো না। বিষয়টা হচ্ছে এখানে বিজোড় সংখ্যাগুলো আছে না, পার্থক্য হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন ধরো এখানে দেখো 2 এর পরে 3, 3 এর সাথে 2 এর সাথে 3 যোগ করলে কত হয়? 5। ঠিক আছে, তো 3 এর পরে তোমার বিজোড় সংখ্যা কোনটা? 5। 5 এর সাথে 5 যোগ করছি, কত হয়েছে? 10। আচ্ছা, তো 5 এর পরের বিজোড় সংখ্যা কোনটা? 7। 10 এর সাথে 7 যোগ করছি, কত হয়েছে? 17। তো 7 এর পরে বিজোড় সংখ্যা কোনটা? 9। 17 আর 9 যোগ করছি, কত হয়েছে? 26। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো, এই যে দেখো বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্রটি কোথায় অবস্থিত? জি। বাংলাদেশে 4টি ভূ উপগ্রহ কেন্দ্র আছে: বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট। 4টা অপশনই আছে এখানে। বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্রটি হচ্ছে রাঙ্গামাটিতে। রাঙ্গামাটি কোন জেলায়, কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম বিভাগে। আর তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্রটি হচ্ছে গাজীপুরে। ঠিক আছে, সবগুলোই তো বুঝাই দিছি না তোমাদের। আচ্ছা, এই ছিল আজকের ক্লাস। এই আর কি, আমাদের মোটামুটি সবগুলো আলোচনা হয়েছে। ইউনিটের খুঁটিনাটি সাজেশন সব দিছি তোমাদেরকে। কুইজও দিলাম, কুইজ থেকে বা এই শীট থেকে তোমরা প্রশ্ন কমন পেতে পারো, পাবা ইনশাল্লাহ। দোয়া করি পরীক্ষা ভালোভাবে দাও। আর যে ডিসকাউন্টের কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের এখন একটা ইবি ফাইনাল কোর্স চলতেছে। তোমরা জানো যে গত বছর আমাদের এই কোর্স থেকে কয়েকজন শিক্ষার্থী চান্স পেয়েছিল। তো আমরা একদম শুরু থেকে পড়াবো আর কি। তোমরা চাইলে আমাদের সাথে অ্যাড হয়ে যেতে পারো, আর না চাইলে সমস্যা নেই। আমাদের ফ্রি ক্লাসগুলো করো, পরীক্ষাগুলো দিও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর পরবর্তীতে আমাদের একটা এক্সাম বেসও চালু হবে। তো আমরা আসলে ফি একদমই কম ধরেছি তোমাদের জন্য, মাত্র 499 টাকা। আজকেই শেষ অফার ছিল। কিন্তু তোমরা তোমরা যারা আজকের এই আমার ক্লাসের এই মুহূর্ত পর্যন্ত ছিল, কয়জন আছো এখন? 17 জন, আমি সহ 15 জন আছো তোমরা। এই 15 জনের জন্য এই আজকের ভিতরে যারা ভর্তি হবো তাদের জন্য একটা ক্যাশব্যাক অফার থাকবে। শুধুমাত্র এই 15 জনের জন্য। তোমরা পরীক্ষার কি বলে ভর্তি হওয়ার সময় আব্দুল্লাহ ভাইকে বলবা যে পেজে মেসেজ দিবা যখন, তখন বলবা ছিল আমাদের জন্য একটা ক্যাশব্যাক অফার আছে। তখন তোমাদের জন্য এই ক্যাশব্যাক অফারটা থাকবে। এবং যারা ক্লাসে উপস্থিত নেই, আশা দয়া করে তাদেরকে বলবা না, এটা শুধুমাত্র তোমাদের জন্য। আর আমি কিন্তু হিসাব রাখছি কে কে আছে, কয়জন আছে, 15 জন আছে, এটা খেয়াল রাখছি আমি, সমস্যা নাই। শুধুমাত্র তোমাদের জন্য এই ডিসকাউন্টটা, ক্যাশব্যাক অফারটা। যদি চাও ভর্তি হয়ে যেতে পারো, খারাপ হবে না। পিডিএফটা ভালো করে। 499 টাকা দেবে তো? জি ভাইয়া, এটা 499। ও, এটা নিছি তো, আজকে দিলাম বিকাল। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভালো করে পড়াশোনা শুরু করো। আর যারা ভর্তি হবা, তোমাদের জন্য শুভকামনা রইলো।